আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বিজয় দিবসের ভাষণেও জাতির উদ্দেশ্যে ইউনূস আওয়ামী লীগকে মুছে দেওয়ার কথা বলেছেন তারা নাকি আর ফিরবে না। একজন শান্তিতে নোবেল বিজয়ীর ভাষা ব্যবহারের এরকম ভয়ঙ্কর রূপ এর আগে কোনো নোবেল বিজয়ীর মুখে শুনেছেন কিনা দয়া করে কমেন্ট করে জানাবেন। এই ইউনূসের আওয়ামী লীগ মুছে দেওয়ার চেষ্টাটা ইতিহাস থেকে মুছতে গেলে যে পরিমাণ সময় এবং শ্রম দরকার, ইউনূস মহাজনের হাতে সে সময়ও নেই, সে শক্তিও তার অবশিষ্ট নেই। আর সে কারণেই তিনি ইতিহাসে শুধু নাম লেখাবেন একজন আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ব্যর্থ চেষ্টাকারী হিসাবেই। তার বাকি সব অর্জন যাবে অতলে হারিয়ে। বাংলাদেশের ক্ষমতার কাঠামো, নির্বাচনী বৈধতা, রাষ্ট্রের ভবিষ্যৎ দিক নির্দেশ সবকিছু ঝুলে আছে একটি মাত্র প্রশ্নে। ডক্টর মোহাম্মদ ইউনূস কি সত্যি আওয়ামী লীগের রাজনৈতিক অস্তিত্ব মুছে দিতে চান, নাকি তিনি এমন এক প্রক্রিয়া শুরু করেছেন যার পরিণতি কোনো পক্ষই শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারবে না? তিনি আওয়ামী লীগ বিরোধী, এটা সত্য, কিন্তু এই সত্যের অপর পিঠ তো তিনি দেখাচ্ছেন না। কারণ সে পিঠে লেখা আছে তিনি একজন অবৈধ শাসক, তার ক্ষমতার বৈধতা নেই, তিনি নির্বাচিত নন। তাই যে পদ্ধতিতে কেবলমাত্র তার ব্যক্তিগত রোষের কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইছেন, সেটা তো স্বৈরাচারের পথ, ফ্যাসিস্টের পথ। নির্বাচনে আওয়ামী লীগকে সুযোগ দিয়ে তিনি জনমত যাচাই বা ব্যালটের পথ ধরে এগোচ্ছেন না দলটিকে নিষিদ্ধ করার জন্য। তিনি এগোচ্ছেন নির্বাহী আদেশ বা দল নিষিদ্ধকরণ, কার্যক্রম স্থগিত, প্রার্থী অযোগ্য ঘোষণা, এ ধরনের প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে। আর এখানেই মূল সংকটটা। অন্যায়, ভুল এবং রাষ্ট্রদ্রোহিতার অপরাধ তিনি করছেন, যে অপরাধকে কেউ কোনোদিন ক্ষমা করতে পারবে না। পৃথিবীর কোনো সংস্থাই, কোনো আদালত ইউনূসকে এই পাপের শাস্তি থেকে বাঁচাতে পারবে না। বিষয়টা পরিষ্কার করে বলি আপনাদের একটু। আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখতে যে প্রচেষ্টা এখন প্রকাশ্য, সেটি কোনো রাজনৈতিক প্রতিযোগিতার মধ্যে দিয়ে নয়, বরং ক্ষমতার বর্তমান বিন্যাস ব্যবহার করে। নির্বাচনের আগে শীর্ষ প্রশাসনিক নেতৃত্ব তথা জাতির উদ্দেশ্যে ভাষণেও ইউনূস যে ভাষার কথা বলেছেন, ফ্যাসিস্ট শক্তি ফিরতে পারবে না, তাদের জায়গা নেই, অস্তিত্ব থাকবে না, এসব সরাসরি রাজনৈতিক নিষেধাজ্ঞার ভাষা। শত্রু তৈরি করে রাজনীতি করা নতুন কিছু নয়, কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে শত্রু মুছে ফেলতে চাওয়ার চেষ্টা টেকসই হয় না। কারণ এর পরিণতি শুধু প্রতিপক্ষকে হুমকি দেয় না, রাষ্ট্রের নিজের স্থিতিকে অস্থির করে তোলে, অস্থিতিশীল করে তোলে। এখানে আরো একটি বিষয় চোখে পড়ার মতো। ইউনূস সরকারের বয়ানে আওয়ামী লীগ শুধু প্রতিদ্বন্দ্বী হিসেবে নয়, রাষ্ট্রের জন্য নাকি হুমকি তিনি বলছেন, বা হুমকি হিসাবে উপস্থাপন করা হচ্ছে আওয়ামী লীগকে। ইনকিলাব মঞ্চ নেতা হাদির উপর হামলার ঘটনাকে তিনি বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত হিসেবে বর্ণনা করেছেন। এটা রাজনৈতিক ভাষা, কারণ হাদির উপর আওয়ামী লীগ হামলা করেছে তার কোনো প্রমাণ নেই, বরং উল্টো আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগের লুঙ্গির নিচে থাকা, মানে ছাত্রলীগের লুঙ্গির নিচে থাকা যে ছাত্রলীগ পরিচয়ের কথা বলা হচ্ছে, মানে সম্ভাব্য খুনি হিসাবে তাকে হায়ার করেছিল জামায়াত বা জামায়াত শিবির। যে মুহূর্তে কোনো দলকে আপনি অস্তিত্ব বিনাশী হুমকি হিসেবে দেখাবেন, তখন তাকে নিষিদ্ধ করার যৌক্তিকতার পথ আপনি তৈরি করবেন। জনগণ তো সেটা মানবেন না, কারণ তাতে জনগণের অংশগ্রহণ নেই। ইউনূসের একক সিদ্ধান্তে এটা করার চেষ্টা হচ্ছে। ইউনূসের নির্বাহী ক্ষমতা হয়ে উঠছে তার একক রাজনৈতিক সিদ্ধান্ত, তাই না? কিন্তু প্রশ্ন হলো, রাষ্ট্র কি কোনো দলকে এভাবে শূন্যে নামিয়ে আনতে পারে? আওয়ামী লীগের যত ভুলই থাকুক, দেশের রাজনীতিতে তাদের শিকড় গভীর। তারা কারো নির্বাহী আদেশে জন্ম নেয়নি, তাই কারো নির্বাহী আদেশে তাদের মুছে ফেলা সম্ভব না। এটা এক ধরনের অতিরিক্ত আত্মবিশ্বাস, এমনকি বাস্তব বিমুখ ধারণা। এটা ইউনূস বুঝতে পারছে। যেসব রাষ্ট্র এ ধরনের প্রকল্প নিয়েছিল, ইতিহাস বলছে বিপরীত ফল হয়েছে তার। দল নিষিদ্ধ হয় কিন্তু সমর্থন থাকে, সংগঠন ভেঙে যায় কিন্তু পরিচয় টিকে থাকে, আর পরিচয় শেষ পর্যন্ত ফিরে এসে রাষ্ট্রকে অস্থিতিশীল করে তোলে। এখন যে পরিস্থিতি তৈরি হচ্ছে, তার রাজনৈতিক হিসাবটা সহজ নয়। আওয়ামী লীগকে সরিয়ে দিলে নির্বাচনী মাঠ কি খালি হয়ে বিএনপির জন্য সহজ হবে? বাস্তবতা তো অন্য কথা বলে। জামায়াত আগে থেকে পুরো মাঠ বিশ্লেষণ করে ফেলেছে, কোথায় তারা প্রতিদ্বন্দ্বিতা করবে, কোথায় জিততে পারবে, কোথায় তারা বিএনপির প্রতিদ্বন্দ্বী হবে, সব তাদের হিসাব করা। বিএনপি স্বাভাবিক কারণে চাইছে প্রতিপক্ষ থাকুক। একতরফা নির্বাচনে যে প্রশ্ন উঠবে তা তারা জানে। তারা আরো জানে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলে তার ভোটাররা কার দিকে যাবে, তার কোনো নিশ্চয়তা বিএনপির হাতে নেই। বরং মাঠ যত ভাঙবে তার সুবিধা নেবে জামায়াতের মতো
সংগঠিত ধর্মভিত্তিক দলগুলো। ইউনূস সরকার হয়তো ভাবছে আওয়ামী লীগকে বাদ দিলে তারা একটি পরিষ্কার রাজনৈতিক মাঠ তৈরি করতে পারবে, আওয়ামী লীগ মুক্ত, যেখানে তাদের ঘনিষ্ঠ দলগুলো বা তারা যাদের গ্রহণযোগ্য মনে করে তারা টিকে থাকবে এবং এদের নিয়ে একটি নির্বাচন সেরে ফেলে ইউনূস দেশের ভেতরে থাকা তার 50,000 কোটি টাকা নিয়ে বাকি জীবন বিদেশে সুখে শান্তিতে কাটিয়ে তিনি মারা যাবেন। কিন্তু এখানে বড় ভুলটা হচ্ছে বাংলাদেশের রাজনীতি কখনোই নির্বাহী পরীক্ষাগারে সংরক্ষিত কোনো প্রকল্প নয়। এখানে দল টিকে থাকে মাঠে, সংগঠনে, মানুষের মনে। আওয়ামী লীগ রাষ্ট্রীয় মেশিন ব্যবহার করেও বিএনপিকে বিনষ্ট করতে পারেনি, জামায়াতকেও পারেনি। এখন ইউনূস সরকার যদি মনে করে সেই একই পথে হেঁটে আওয়ামী লীগের অস্তিত্ব মুছে দেবে, সেটি রাজনৈতিক বাস্তবতার সঙ্গে মিল না থাকা এক ধরনের গাঁজাখুরি কল্পনা। এর আসল ঝুঁকির জায়গাটা কি জানেন? দল নিষিদ্ধ করে দেওয়ার ফলে নির্বাচনের আগেই অস্থিরতা বাড়ছে, নির্বাচনের পরে আরো বাড়বে, কারণ তখন নির্বাচনী বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে, আন্তর্জাতিক চাপ বাড়বে, অভ্যন্তরীণ বিভাজন তীব্র হবে, মানুষ ভোট দিতে গেলেও তারা জানবে প্রতিযোগিতা অসম, তাদের প্রিয় দল নেই। এর প্রভাব শুধু ফলাফলে নয়, ফলাফলের গ্রহণযোগ্যতায় পড়বে। যেসব দেশ এরকম একপক্ষীয় নির্বাচন করেছে সেগুলোর পরিণতি খুবই পরিচিত: দীর্ঘমেয়াদী অস্থিরতা, অবিশ্বাস, বারবার ক্ষমতার বৈধতা নিয়ে প্রশ্ন। ইউনূস সরকারের বক্তব্য আর বাস্তব রাজনীতির দূরত্বটা আসলে এখানেই। তিনি বলছেন দেশের মানুষ আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন চায়। প্রশ্ন হলো কোন জনগোষ্ঠী, কোন জরিপে, কোন তথ্যের ভিত্তিতে? যে দেশে বড় দুই দলের মিলিত ভোট সর্বদাই 70% বেশি, সেখানে কোন দলকে বাদ দিলে মানুষের রাজনৈতিক পছন্দ স্বয়ংক্রিয়ভাবে বদলে যায়, অর্ধেক থাকে না, তাই না? বরং মানুষ হয় ভোট দেবে না, নয়তো সহিংস হয়ে উঠবে, প্রতারিত হবে। ভাবুন তো, তাতে সবচেয়ে বেশি কার লাভ, কার আবার জামায়াতের? এর প্রভাব কেবল নির্বাচনে সীমাবদ্ধ থাকবে না। দীর্ঘমেয়াদে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে তারা আন্ডারগ্রাউন্ড রাজনীতিতে চলে যাবে, ঠিক যেমন 75-এর পরে তারা গিয়েছিল। এখনকার পরিস্থিতি আরো একভাবে বিপজ্জনক। তিনটি সম্ভাব্য মেরুকরণ তৈরি হচ্ছে: বিএনপি, জামায়াত এবং নতুন প্ল্যাটফর্মগুলো। বিএনপি যতটা আশা করছিল মাঠ তাদের নিয়ন্ত্রণে থাকবে, এখন ততটাই তারা বুঝতে পারছে বাস্তবতা ভিন্ন। জামায়াত সংগঠিত, কৌশলী এবং বহু ক্ষেত্রে বিএনপির চেয়ে বেশি স্থিতিশীল। তারা ক্ষমতার লোভ কম দেখাচ্ছে, মাঠে কম বিরোধ তৈরি করছে এবং ধীরে ধীরে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়াচ্ছে। এর ফলে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে হয়তো তার কিছু ভোট জামায়াতের ঝুলিতে যেতে পারে। জামায়াত এই হিসেব আগে কষেছে নিশ্চয়ই। কিন্তু আমার কাছে সবচেয়ে বড় প্রশ্নটা হলো, ইউনূস সরকার শত চেষ্টা করেও আওয়ামী লীগের নামটি মুছে দিতে পারবে কিনা? আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি উত্তরটা হচ্ছে না। কিন্তু পরের প্রশ্নটা হলো, এই প্রচেষ্টায় রাজনৈতিক, সামাজিক এবং রাষ্ট্রের পরিণতি কি হবে? বাংলাদেশের রাজনীতি কখনো শূন্যতা সহ্য করবে না। এক দলকে সরালে অন্য কোনো ভয়ঙ্কর শক্তি তার জায়গা নেবে, আর সেই শক্তি কারা তা নির্বাহী আদেশ ঠিক করতে পারবে না। এখনকার সংকটের সবচেয়ে উদ্বেগজনক দিক হলো রাজনৈতিক প্রতিযোগিতা থেকে এক পক্ষকে সরিয়ে দেওয়া হলে যে নির্বাচনী প্রক্রিয়া পাওয়া যাবে তার উপর দেশের ভবিষ্যৎ দাঁড়াতে পারবে কিনা, রাষ্ট্রীয় স্থিতি কি তা বহন করতে পারবে কিনা। প্রতিপক্ষ মুছে দেওয়ার চেষ্টা শুরু হলে তা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে? এরকম অসংখ্য প্রশ্ন। ইউনূস সরকার মনে করছে তারা পরিবর্তন আনছে, কিন্তু যা ঘটছে তা হলো ক্ষমতার পুনর্বিন্যাস, তার সঙ্গে অনিশ্চয়তা, বিভাজন, ভবিষ্যৎ সংঘাতের বীজ। আওয়ামী লীগকে বাদ দেওয়ার চেষ্টা হয়তো সাময়িকভাবে সফল মনে হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদের প্রতিক্রিয়া আসবেই, কারণ রাজনীতির প্রকৃতি হলো ফিরে আসা। যদি জনসমর্থন থাকে, যে দলকে চাপা দেওয়া হয় সে দল ফিরে আসে, আর যদি জনসমর্থন না থাকে তবে তাকে নির্বাহী নিষেধাজ্ঞার দরকারও হয় না। ব্যালট নিজেই সিদ্ধান্ত দেয়, যদি ব্যালটে সুযোগ দেওয়া হয়। এখন খেলা হচ্ছে নির্বাহী বল প্রয়োগে, কিন্তু ব্যালটের বিচার এভাবে এড়িয়ে গেলে রাজনৈতিক বাস্তবতা অগোচর থাকে না। আসলে আজ যে দল নিষিদ্ধ হচ্ছে, কাল তাকে ফিরিয়ে আনা ছাড়া হয়তো কোনো পথই খোলা থাকবে না, আর ফিরিয়ে আনতে হলে জনগণের উপরই ভর করতে হবে। প্রশ্ন দিয়েই শেষ করি তাহলে, ইউনূস কি আওয়ামী লীগের নাম সত্যি মুছে দিতে পারবেন, নাকি তিনি এমন এক পথে হাঁটছেন যার পরিণতি তিনি নিজে অনুমান করতে পারছেন না? বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বলে, কোনো দলকে দমন করে স্থায়ী বিজয় পাওয়া যায় না। রাষ্ট্র কখনোই দীর্ঘমেয়াদে একপক্ষীয় রাজনীতি সহ্য করে না। যে দলই হোক, তাদের ভবিষ্যৎ এবং শেষ পর্যন্ত তা নির্ধারণ করে জনগণ, কোনো নির্বাহী আদেশ নয়। ইউনূস ব্যর্থ হয়েছেন রাষ্ট্র পরিচালনায়, এবং তিনি সবচেয়ে বড় ব্যর্থ হবেন আওয়ামী লীগকে নিষিদ্ধকরণে বা আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার ফলে। আপনি দেখে নিন, এই সত্য বদলাবে। এই যে সরকারের নীরবতা আর আশকারা প্রদান,
তার প্রধান কারণ ছিল যে ওসমান হাদির জানাজায় লাখ লাখ লোক জড়ো করবার পর এবং আগের রাতের ওই বিক্ষোভ যদি চালু রাখা যেত, তাহলে একটা বিপ্লবী ইসলামী সরকার গঠন করে ফেলা, যার মাধ্যমে এই দাবিতে ঐক্যবদ্ধ হওয়া যে নির্বাচন হতে পারবে না হাদির হত্যার বিচারের আগে। বাংলাদেশে ডক্টর ইউনূসের সরকার এবং তার সমর্থক রাজনৈতিক পক্ষটির মধ্যে যারা এখনই নির্বাচনে আগ্রহী নয়, তাদের সর্বশেষ যে প্রচেষ্টা বাংলাদেশের নির্বাচনটি পিছিয়ে দেওয়ার এবং অনেকে বলছেন একটা বিপ্লবী সরকার গঠনের, আরো সুনির্দিষ্টভাবে বললে একটা ইসলামপন্থী বা ইসলামী বিপ্লবী সরকার গঠনের যে চেষ্টা, সেটা যে সাম্প্রতিক সময়ে শুধু ভেস্তে গেছে তাই নয়, এটা এমন একটা ব্যাকফায়ার করেছে সরকারের জন্য, মানে উল্টো এমন এক বিপদের কারণ হয়েছে সরকারের জন্য যে সরকারকে, ইউনূস সরকারকে বহু মাস ধরে যে বিষয়গুলো নিয়ে বিএনপি, সুশীল সমাজের একটি অংশ, ব্যবসায়ীদের একটি অংশ তো বটেই, নানা পক্ষ একরকমের চাপ দিচ্ছিল, অনুরোধ করে আসছিল, আহ্বান জানিয়ে আসছিল, এখন সরকারকে মানে গা ঝাড়া দিয়ে উঠে সেসব কাজগুলো করে ওই পক্ষগুলোকে ঠান্ডা রেখে বলতে হচ্ছে যে এই পথেই এখন থেকে হাঁটবেন তারা। তিনটি ঘটনার কথা উল্লেখ করে স্পষ্টত আপনাদের কাছে তুলে ধরতে চাই যে কিভাবে একরকমের মানে ইউনূস সরকারকে টাইট যে দেওয়া হয়েছে তার প্রমাণ বেরিয়ে আসছে ইউনূস সরকারের পদক্ষেপে। 3 জনের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের কথা সেখানে উল্লেখ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা তো আপনাদের সবার নজরে পড়েছে, ডক্টর ইউনূসের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিলেন খোদাবক্স চৌধুরী, তিনি পদত্যাগ করেছেন। আপনারা অনেকে হয়তো আগে লক্ষ্য করেন নাই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও ডক্টর ইউনূসের এরকম একজন বিশেষ সহকারী প্রতিমন্ত্রী মর্যাদায় ছিলেন। ডক্টর ইউনূস যেই স্টাইলে সরকারটা পরিচালনা করছিলেন, সরকারের মতো সরকার চলছে, আর তিনি তার লোক প্রত্যেকটা মন্ত্রণালয়ে এরকম মন্ত্রী পদমর্যাদায়, প্রতিমন্ত্রী পদমর্যাদায় কিন্তু বসিয়ে রেখেছেন, যারা কিনা মূলত তার নির্দেশনায় তার অ্যাসাইনমেন্ট গুলো পালন করে। এই খোদাবক্স চৌধুরী বিএনপি জামাত জোট সরকারের আমলে সিআইডি প্রধান ছিলেন, র্যাবের প্রধান ছিলেন এবং এরপর পুলিশ মহাপরিদর্শক বা আইজি হয়েছিলেন। এই খোদাবক্স চৌধুরীকে নভেম্বর মাসে 2024-এর ডক্টর ইউনূস এনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী পদে বসিয়ে একটা সমান্তরাল ধারা সেখানে তৈরি করেন। এ কারণে মানে তার প্রধান অ্যাসাইনমেন্টটাই ছিল যে বিএনপি আগস্টের পর থেকে পুলিশ প্রশাসনের ভিতরে বিশেষ প্রভাব বিস্তার করেছে, গুরুত্বপূর্ণ সব জায়গায় পুলিশের পদগুলোতে বিএনপি পন্থী কর্মকর্তারা চলে আসছে, এই অভিযোগ ছিল জামাতের তরফে। কাজেই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তার যে এলাকাটা পছন্দ চট্টগ্রাম, তার চট্টগ্রামের ঘনিষ্ঠ এই খোদাবক্স চৌধুরীকে ডেকে আনেন এবং এনে নভেম্বরে বসান, যাতে পুলিশ প্রশাসনকে তিনি একরকমের মানে তখন মানে একে বিএনপির প্রতি ঝুঁকে পড়া থেকে মুক্ত করেন এবং জামায়াতকে খুশি করতে সেভাবে যাতে পুলিশ প্রশাসন সাজান। এর পরপরই কিন্তু বিএনপি খোদাবক্স চৌধুরীর নিয়োগের কয়েক সপ্তাহের মধ্যেই বিএনপির নেতা রুহুল কবির রিজভী আহমেদ স্পষ্ট ভাষায় সংবাদ মাধ্যমের সামনে বলেছিলেন যে এই খোদাবক্স চৌধুরী আর প্রশাসনে আলী ইমাম মজুমদার এরা মিলে গণতন্ত্রের বিপক্ষে কাজ করছে, মানে তারা যেসব নিয়োগ করছেন সেগুলো জামায়াতপন্থী হচ্ছে এবং বিএনপি সেটা পছন্দ করছে না। এরপর অসংখ্যবার বিএনপি খোদাবক্স চৌধুরীর বিষয়ে সাবধান করেছে। মানে অনেকে যখন নজরেই করছেন না যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আসলে জাহাঙ্গীর আলম চৌধুরী চালান না, স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালান ডক্টর ইউনূসের লোক খোদাবক্স চৌধুরী। খোদাবক্স চৌধুরী কিন্তু নীরবে তার কাজ করে যাচ্ছিলেন। প্রশাসন, পুলিশ প্রশাসন কোথায় সক্রিয় হবে, কোথায় নিষ্ক্রিয় থাকবে, মবের ক্ষেত্রে কি ধরনের ব্যবহার করবে এবং কোন জায়গায় কে নিয়োগ পাবেন, সেই কাজগুলো একরকমের ডক্টর ইউনূস এবং জামায়াত নেতৃত্বের পছন্দে তিনি বাস্তবায়ন করে যাচ্ছিলেন। অক্টোবর মাসে বিএনপি গিয়ে
আনুষ্ঠানিকভাবে যেসব উপদেষ্টাদের সরানোর বিষয়ে বা সরকারি কর্মকর্তাদের উচ্চ পর্যায়ের শীর্ষ কর্মকর্তাদের ইউনূস সরকারের সরানোর বিষয়ে ডক্টর ইউনূসকে একেবারে সুনির্দিষ্টভাবে জানিয়ে এসেছিল, সেখানেও তালিকায় ছিলেন এই খোদাবক্স চৌধুরী। কারণ বিএনপি বলছিল যে পুরো পুলিশ প্রশাসন এই ব্যক্তি জামায়াতপন্থী করে ফেলেছেন। এহেন খোদাবক্স চৌধুরীকে এতদিন সরানো হয় নাই, কিন্তু প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, উদীচী, এই যে ঘটনাগুলো ঘটলো হাদির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে, এখন জানা যাচ্ছে একেবারে স্পষ্টভাবে এ তথ্য যেমন প্রথম আলো, ডেইলি স্টারের কাছে আছে, তেমনি দেশি বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে আছে যে খোদাবক্স চৌধুরী নিজে এই নির্দেশনা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়েছিলেন যে নিষ্ক্রিয় যাতে থাকে পুলিশ প্রশাসন যখন ভয়াবহভাবে ভাঙচুরের ঘটনা ঘটবে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট সহ এই প্রতিষ্ঠানগুলোতে। কারণ তাদের নাকি মূল লক্ষ্য ছিল যে ব্যাপক ক্ষোভ শোক ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে, এবং প্রধানত যে ক্ষোভ শোক হচ্ছে ভারতের আধিপত্যবাদ বিরোধী প্রতিরোধের অংশ, এবং যে কারণে এর এক সপ্তাহ আগে ওসমান হাদি যখন 12ই ডিসেম্বর গুলিবিদ্ধ হলেন, তার পরপরই প্রথমে আঙুল তোলা হলো বিএনপির দিকে, এবং তার পরপরই আঙুল তোলা হলো যে ভারতের দিকে। একদিকে ভারতের র এই কাজ করিয়ে থাকতে পারে, না হলে ভারতে বসে আওয়ামী লীগ নেতৃবৃন্দ এই কাজ করিয়ে থাকতে পারেন, আর না হলে ভারতে কেন পালিয়ে যেতে দেওয়া হলো ওসমান হাদির উপর হামলাকারীদের। কাজেই ভারতের আধিপত্যবাদের বিনাশ ঘটাতে হবে, বাংলাদেশে ভারতীয় দূতাবাস গড়িয়ে দিতে হবে এবং প্রত্যেকটি প্রতিষ্ঠানকে টার্গেট করে প্রতিরোধ গড়ে তুলতে হবে, এমন ঐক্যবদ্ধ শপথ রাজনৈতিক দলগুলো শহীদ মিনারে দাঁড়িয়ে নিল জামায়াতপন্থী সম্পাদক, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের নেতৃত্বে। এখন দেশি বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো, প্রথম আলো, ডেইলি স্টার, সুশীল সমাজ, ব্যবসায়ীরা যেমন বিশ্বাস করছেন, সেটা গোয়েন্দা তথ্যে এটা স্পষ্ট হয়ে উঠেছে যে পুরো বিষয়টি একটা সুনির্দিষ্ট সুস্পষ্ট পরিকল্পনার অংশ ছিল, যার প্রেক্ষিতে ওই 18ই ডিসেম্বর রাতের ভয়াবহ ভাঙচুরের পর পরিকল্পনা ছিল যে এই উচ্ছৃঙ্খলতা বা এই বিশৃঙ্খলা, এই বিক্ষোভ, মানে তখন তো একে বিশৃঙ্খলা বা উচ্ছৃঙ্খলতা বলা হচ্ছিল না, মানে সরকার তো আপনারা তো দেখেছেন সারা রাত ডক্টর ইউনূস পর্যন্ত নাকি তাকেও নাকি জাগাতে পারেননি তার দীর্ঘ সময়ের বন্ধু মাহফুজ আনাম মতিউর রহমান। তিনি পরদিন জেগে উঠে ফোন করে বলেছেন যে তারা আছেন এর পাশে এবং অন্তর্বর্তী সরকার নিন্দা জানিয়েছে। এই যে সরকারের নীরবতা আর আশকারা প্রদান, তার প্রধান কারণ ছিল যে ওসমান হাদির জানাজায় লাখ লাখ লোক জড়ো করবার পর এবং আগের রাতের ওই বিক্ষোভ যদি চালু রাখা যেত, তাহলে একটা বিপ্লবী ইসলামী সরকার গঠন করে ফেলা, যার মাধ্যমে এই দাবিতে ঐক্যবদ্ধ হওয়া যে একদিকে যেমন নির্বাচন হতে পারবে না হাদির হত্যার বিচারের আগে, এবং অন্যদিকে এই বিষয়টি নিশ্চিত করা যে যদি ঘোষণা দিয়ে বিপ্লবী সরকার গঠন করা নাও যায়, তাহলেও ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন এই সরকারেই ওই শক্তিটিকে আরো যূথবদ্ধ করা, আরো শক্তিশালী করা, যেই শক্তিটি তখন দাবি তুলবে যে হাদি হত্যার বিচারের আগে নির্বাচন হতে পারবে না এবং ভারতীয় আধিপত্যবাদের আগে অবসান করতে হবে। হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, সার্জিস আলমরা রাস্তায় নেমে এলেন কতদিন পরে, তাদের কোথাও রাস্তায় দাঁড়ানোর জায়গা ছিল না, কোথাও তারা লোক জড়ো করতে পারছিলেন না, আর অন্যান্য দলগুলো এসে ঐক্যবদ্ধ হলেন। ডক্টর ইউনূস সেই জায়গায় একটা প্রত্যাশা দেখেছিলেন, কিন্তু পুরো ব্যাপারটা ব্যাকফায়ার করেছে বিশেষভাবে ডক্টর ইউনূসের জন্য, যখন রিয়াজ হামিদুল্লাহ দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহকে মানে দুই তরফেই তলব পাল্টা তলবের পর বুধবার ডেকে ভারতের পক্ষ থেকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে বলা হয়েছে যে বাংলাদেশ সরকার যেন ওসমান হাদি তদন্তের পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করে, কতদূর সেই তদন্ত এগিয়েছে, কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, কেন ভারতকে দায়ী করা হচ্ছে, এই বিষয়গুলো যাতে স্পষ্ট করে। না হলে ভারতের কাছে যে তথ্য আছে সে তথ্য তারা এর মধ্যেই অন্যান্য দেশের গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে শেয়ার করেছে এবং তা মিলে গেছে, এবং সেই তথ্য তারা এখন প্রকাশ্যে নিয়ে আসবে। মানে ওসমান হাদির হত্যাকাণ্ডটাও কি একটা কোনো পক্ষ লক্ষ্য স্থির করে করলো, যে কারণে ওসমান হাদির ভাই
নাহিদ ইসলাম, তারাও কিন্তু সে সময় বলা শুরু করলেন হঠাৎ করেই যে সরকারের মধ্যেও একটা পক্ষ এই ভাঙাভাঙিতে জড়িত ছিল। ওসমান হাদির ভাই বলে বসলেন সরকারের মধ্যেও একটা পক্ষ জানে কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে। আর তখন ভারতের দিক থেকে এই পুরো আন্দোলনটা এখন কিন্তু মোড় নিয়েছে এদিকে যে সরকার কেন পালিয়ে যেতে দিল। তার মানে ওই যে ওসমান হাদিকে কারা হত্যা করার চেষ্টা করলো এই তথ্যটির মধ্যে এবং ওসমান হাদি হত্যার প্রতিক্রিয়ায় আসলে সরকার কি অ্যাচিভ করতে চেয়েছিল, কি অর্জন করতে চেয়েছিল, ওই হিসেব নিকেশের মধ্যে সরকার কেন এমন ভড়কে গেল। আর এখন কিনা যে খোদাবক্স চৌধুরী ডক্টর ইউনূস আর তার পক্ষের রাজনৈতিক শক্তির নির্দেশনায় নির্বিকারে মব চালিয়ে যেতে দিচ্ছিলেন সেই ব্যক্তিকে পদত্যাগ করতে হলো, তা পরিষ্কার হয়। বলেছিলাম 3 জন ব্যক্তির বিষয়ে ব্যবস্থা নেওয়ার ঘটনায় স্পষ্ট হচ্ছে ডক্টর ইউনূস সরকারকে কেউ টাইট দিয়েছে। এক, খোদাবক্স চৌধুরী। দ্বিতীয় জনের কথা বলবো কলেজ ছাত্রী, ভাওয়ালের বদ্রে আলম কলেজের ছাত্রী তাহারিমা জান্নাত। এই তাহারিমা জান্নাত সেই 2024-এর জুলাই আগস্ট আন্দোলন থেকে, তখন তিনি সবে এসএসসি পাশ করেছেন, কিন্তু সেই টঙ্গী থেকে এসে তিনি প্রাইভেট ইউনিভার্সিটির যে সরকার মানে তখন যে কোটা সংস্কার আন্দোলন, যেটা পরে এক দফার আন্দোলনে পরিণত হলো, সরকার বিরোধী আন্দোলন, সেই আন্দোলনের একেবারে নেতৃত্বের ভূমিকায় ছিলেন। সারা ঢাকা শহর তিনি দাপড়ে বেরিয়েছেন। মানে এক বিস্ময় বটে যে স্কুল ছাত্রী এক মেয়ে টঙ্গী থেকে কার নির্দেশে, কার অনুপ্রেরণায় কিভাবে ঢাকা চলে আসে। এবং তিনি নিজেই দেখবেন সংবাদপত্রে সাক্ষাৎকার দিয়ে বলেছেন 18ই জুলাই থেকে ফোন বন্ধ রেখে তিনি সম্পূর্ণত 5ই আগস্ট পর্যন্ত আন্দোলনে অংশ নেন। 5ই আগস্টের পরে আসলে এই তাহারিমা জান্নাত জুলাই যোদ্ধা, যিনি কিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে নিজেকে পরিচয় দেন, তিনি সারা বাংলাদেশে সংবাদ মাধ্যমে পরিচিত হয়ে ওঠেন যখন 5ই ফেব্রুয়ারি 32 নম্বর ভাঙার সময় তাকে কলেজ ড্রেস পরে উন্মাতাল নৃত্যরত অবস্থায় ভাইরাল ভিডিওতে আবিষ্কার করা যায়। এরপরে নানা জায়গায় মবের নেতৃত্বে তাকে দেখা গেছে, নানা সময়ে তাকে নৃত্যরত অশ্লীল স্লোগানরত অবস্থায় দেখা গেছে। এখন এই জুলাই যোদ্ধা তাহারিমা জান্নাতকে গ্রেফতার করা হয়েছে চাঁদাবাজির অভিযোগে, এবং তার চেয়েও যে বড় অভিযোগ, বলা হচ্ছে গুলশানের এক ব্যবসায়ীর কাছ থেকে 2.5 কোটি টাকা চাঁদা এর মধ্যে আদায় করেছেন, যে সেই চাঁদা না দিলে জুলাইয়ের মামলা, হত্যা মামলা দিয়ে দেবেন। যে শুধু হত্যা মামলার ভয় দেওয়াই তার একমাত্র রোজগারের উপায় ছিল না। কেউ যদি মন মতো চাঁদা না দিতেন তিনি তাহলে মামলা দিতেন, তারপর মামলা মীমাংসা, জামিন, এই প্রত্যেকটি ধাপে ধাপে মানে কলেজের প্রথম বর্ষে পড়া এই অতি গুণধর জুলাই যোদ্ধা লিপ্ত ছিলেন। এত দিন বাদে তাহারিমা জান্নাতের মতো একজন মানে জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃত, সারা বাংলাদেশে ভাইরাল, সুপরিচিত বা কুপরিচিত এই তাহারিমা জান্নাতকে গ্রেফতারের মাধ্যমে তার মানে সরকার তাদের আরেকটা যে শক্তিশালী পক্ষ, মব পক্ষ, তাদেরকেও একটা বার্তা দিতে চেয়েছে যে তাহারিমা জান্নাতকে আমরা রক্ষা করতে পারি নাই, যিনি কিনা মানে কোটি কোটি টাকা চাঁদা লেনদেন করেছেন এই গত 15 মাসে, তাহলে অন্যদেরকেও আর রক্ষা করা হবে না। সর্বশেষ যেই গ্রেফতারের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটাকে বলবো সবচেয়ে তাৎপর্যপূর্ণ গ্রেফতার, সেটি আতাউর রহমান বিক্রমপুরীর গ্রেফতার। তাকে সরকার রীতিমতো কোনো সুনির্দিষ্ট মামলা না দিয়ে 90 দিনের একটা নির্বাহী আদেশে এক আটকাদেশ দিয়ে বিশেষ ক্ষমতা আইনে আটক করেছে। এই ব্যক্তি আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য হিসেবে মানে জঙ্গি গোষ্ঠীর সদস্য হিসেবে আটক ছিলেন, এবং ইউনূস সরকার ক্ষমতা নেওয়ার পরপরই যে 350-400 জঙ্গি গোষ্ঠীর সদস্য হিসেবে বিভিন্ন কারাগারে আটক ব্যক্তিবর্গ ছাড়া পেয়েছেন, এই আতাউর রহমান বিক্রমপুরীও তখন ছাড়া পান। শুধু যে তিনি নিজে ছাড়া পান তাই নয়, তিনি তারপরে বৈষম্য বিরোধী কারামুক্তি আন্দোলন নামে এক সংগঠন গড়ে তোলেন, যারা বিভিন্ন সময়ে যখন তৌহিদি জনতা মব সৃষ্টি করলে পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে কাউকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছিল বা নিতে বাধ্য হচ্ছিল, তাদেরকে তিনি ফুলের মালা দিয়ে বরণ করে নিয়ে আসছিলেন। এই আতাউর রহমান বিক্রমপুরী 2024 সালের নভেম্বরে যখন প্রথম আলো ডেইলি স্টারের সামনে জিয়াফতের আয়োজন করা হয়েছিল পিনাকি ভট্টাচার্য সহ অনেক প্রভাবশালী ব্যক্তিদের আহ্বানে,
তখন সেখানে যে বিক্ষোভ হয়েছিল তার নেতৃত্ব দেন এবং সেখান থেকে যাদেরকে তখন গ্রেফতার করা হয়েছিল তাদেরকে তিনি পরে থানা থেকে ছাড়িয়ে আনেন এই বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের অংশ হিসেবে। হেফাজতে ইসলাম এরই মধ্যে বিবৃতি দিয়ে কিন্তু বলেছে যে প্রথম আলোর ঘটনায় এই যে শনাক্ত করে করে গ্রেফতার চলছে, এটা এই ঢালাও গ্রেফতারের তারা প্রতিবাদ জানায়। এই ঘটনা ঘটতে দেওয়া যাবে না, কারণ মনে রাখতে হবে এই প্রথম সরকারকে নড়ে চড়ে বসে কোনো মবের ক্ষেত্রে ছবি দেখে ভিডিও দেখে সুনির্দিষ্টভাবে শনাক্ত করে করে গ্রেফতারের পর গ্রেফতার করে যেতে দেখা যাচ্ছে। যারা এসব ঘটনায় গ্রেফতার হচ্ছেন সে থেকেও পরিষ্কার হয়ে উঠছে কোন রাজনীতি ইউনূস সরকারের মূল শক্তি আর কোন রাজনীতিকে তিনি কিছুদিন পর পর একেবারে নির্বিকারে নিঃসংকোচে যা ইচ্ছা তাই করার সুযোগ দিয়ে বাংলাদেশে ভয়ের রাজত্ব কায়েম রাখতে চান আর নির্বাচনটা পিছিয়ে দিতে চান আর তার ক্ষমতায় থাকার সময়টা আরো বাড়িয়ে নিতে চান।